দদের মাখরাসটা বলেন তো। দদের। দদ কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়? দদ উচ্চারণ করতে হবে জিহ্বার কিনারা, তালুর মায়ের দাঁতের সাথে লাগিয়ে। জিহ্বার গোড়ার জিহ্বার গোড়ার কিনারা। কিনারা। হুম। জি, জিহ্বার গোড়ার কিনারা তালুর মায়ের দাঁতের সাথে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাইট দাঁতের গোড়ার সঙ্গে লাগে দদ। মাশাল্লাহ। জি। এরপরে সদের মাখরাসটা কি? সদ। সদ। হুম। সদ না সদ? সদ। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচে দুই দিকের পেট এবং আগার সঙ্গে লাগে, মাশাল্লাহ। সদ সিনজা একই জায়গা থেকে। জি। এরপরে আইন কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়? আইন উচ্চারণ করতে হবে হলকের মধ্যখান থেকে। আলোকের মধ্যখান থেকে, মাশাল্লাহ। তিনটা মাখরাস শেষ। ইয়া, মদ কোন জায়গা থেকে উচ্চারিত হয়? মাদ। মাদ মুখের খালি জায়গা, খালি অংশ হইতে। যেমন? যেমন বালিফ জবর বা। আচ্ছা। আর গুন্না কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়? গুণনা উচ্চারণ করতে হয় নাকের বাসি হইতে। নাকের বাসি হইতে, যেমন? যেমন আইন জবর মিম জবর মা, আম্মা। আম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা। আম্মা। এভাবে। জি, আইন মিম সাথে উচ্চারণ করতে হইব। হ্যাঁ। মিমের উপরে তাসদিদ থাকবে। আইন মিম জবর আম, মিম জবর মা। আম্মা। নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুণ হয়। শুধু হরকতের পরে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুন্নাটা হয়। এছাড়া গুণ হয় না, মিমে আর নুনে। জি জি। আচ্ছা। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম মোরাক্কাব অর্থাৎ যুক্তাক্ষর, দুই অক্ষর, তিন অক্ষর, পর্যায়ক্রমে 10 অক্ষর পর্যন্ত। আজকে আমরা শিখবো জি হরকত। হরকত কাকে বলে? হরকত দেখতে কেমন? এরপরে হরকতের তুলনা বাংলার সাথে, উচ্চারণটা কিভাবে হবে এগুলো। হরকত। হরকত কাকে বলে? প্রথমত হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক। হুম। এক জবর, জি। এক জের, এক পেশকে হরকত বলে। তো স্ক্রিনে দেখেন হুজুর। জি। কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? স্ক্রিনে একটু দেখান। দেখাবো? মানে আগে জি একটু বলছি, আলোচনা স্ক্রিনে করতে। একটু দেখান, স্ক্রিনে। হুম, আচ্ছা, এই দেখেন। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জি। জের, এক পেশকে হরকত বলে। বলেন তো আমার সাথে কয়েকবার। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হজর বলে, হরকত বলে। আচ্ছা, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি করতে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর এই হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয়, অর্থাৎ জবর, জের, পেশ যেখানে দ্রুত উচ্চারণ সেখানে, তাড়াতাড়ি উচ্চারণ সেখানে করতে হবে।
টানা যাবে না একটু। এক জবর এক জের আচ্ছা। এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এতটুকু তো বুঝছেন না? জি এক জি। জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন জবর কাকে বলে বলতে পারবেন? জবর। জবর বলে হরকতের অক্ষরের উপরে, হুম। অক্ষর- অক্ষরের উপরের যে চিহ্নটা, এটাকে এটাকে জবর বলে, হ্যাঁ। জবর বলে। জি। হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। জবর। এটা মানুষে বুঝে, তবু একটু মানে বলা যাতে আরো একটু স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। জবর জের পেশ কি, এটা জি যারা পড়ছে আগে তারা বুঝে, তবে একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু বলা। হরফের উপরে কোনাকুনি যে টান চিহ্নটা থাকে তাকে জবর বলে, অর্থাৎ এরূপ এরূপ যে চিহ্নগুলো থাকে, একটা টান কোনাকুনি টান চিহ্ন থাকে তাকে জবর বলে। হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। জের কাকে বলে? হরফের নিচে এরকম কোনাকুনি টান কোনাকুনি চিহ্নকে জের বলে। একই জিনিস। জি জবর হলো উপরে, জের হলো নিচে, হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলে। পেশ কাকে বলে? হরফের উপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। হরফের উপরে জি। এক মাথা এক মাথা গোল বলে। চিহ্নকে পেশ বলে। এখন জবরের তুলনা বাংলার সাথে, জেরের তুলনা বাংলার সাথে, পেশের তুলনা বাংলার সাথে। যেমন আমরা যে জবর জবর যে উচ্চারণ করি, জবরটা বাংলাতে আকারের মতো হবে, বুঝছেন? জি। হরফের জবর। হ্যাঁ। জবর। আপনার হরফের উপরের উপরের চিহ্নটা, কোনাকুনি চিহ্নটা হ্যাঁ, মানে জবর আকার। একটাতে জবর, জবরের উচ্চারণ বাংলাতে আকার। আকারের মতো। আকার। যেমন উদাহরণস্বরূপ আমরা বাংলাতে বলি কি, বয়াকার বা, জি। বয়াকার বা। আরবিতে কি বলবো? বা জবর বা। জি জি জি। একরকম হয়ে গেল না তো? আরবিতে জবরের উচ্চারণটা বাংলাতে আকারের মতো হয়, আর জেরের উচ্চারণটা হয় বাংলাতে ঋষিকারের মতো। যেমন আমরা বাংলাতে বলি বরিশিকার বি। বি, বা জের বি। পি। আচ্ছা, এরপরে পেশের উচ্চারণটা হবে বাংলাতে রস্যকারের মতো। যেমন আমরা বাংলাতে বলি বরস্যকার বু, বু। আরবিতে কি বলবো? বা পেশ বাপেশ বু। বু। তো একটা তুলনা এটা। আচ্ছা, তো আমরা প্রথমে জানলাম হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এরপরে জানলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে। এরপরে জবর জি কাকে বলে? জবর দেখতে, জবর হলো হরফের উপরে একটা কোণাকুণি টান চিহ্ন, জের হলো হরফের নিচে একটা কোণাকুণি টান চিহ্ন, ঠিক আছে। আর পেশ হলো জি হরফের উপরে গোল মাথা বিশিষ্ট একটা চিহ্ন। এগুলাকে জবর জের পেশ বলে। এরপর এগুলোর তুলনা বাংলার সাথে, জবরের উচ্চারণটা বাংলাতে আকারের মতো হয়, জেরের উচ্চারণটা বাংলাতে হয় ঋষিকারের মতো, আর পেশের উচ্চারণটা বাংলাতে হয় রস্যকারের মতো। রস্যকর। জি। এতটুকু বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ইনশাল্লাহ, জি জি, বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এখন আমার সাথে পড়েন, এরপর আপনার থেকে শুনবো। হামজা জবর আ, হামজা জবর আ। বা জবর বা, বা জবর বা। তা জবর তা, তা জবর তা। সা জবর সা, সা জবর সা। জিম জবর যা, জিম জবর জা। জিম জবর যা, জিম জবর জা। হা জবর হা, হা জবর হা। খ জবর খ, হা জবর খ। দাল জবর দা, দাল জবর দা। দাল জবর দা, জাল জবর জা। র জবর র, র জবর র। ঝা জবর ঝা, জা জবর জা। ঝা জবর ঝা, জা জবর জা। সিন জবর সা, সিন জবর সা। শিন জবর শা, শিন জবর শা। صاد জবর স,
صاد زبر صا. ضاد زبر ض. ضاد زبر ضا. طا زبر طا. طا زبر طا. ظا زبر ظا. ظا زبر ظا. عين زبر ع. عين جبر ع. غين زبر غا. غين جبر غا. فا زبر فا. فا زبر فا. قاف زبر قا. قاف زبر قا. قاف زبر قا. قاف زبر قا. كاف زبر كا. كاف زبر كا. لام زبر لا. لام زبر لا. ميم زبر ما. ميم زبر ما. نون زبر نا. نون زبر نا. واو زبر وا. واو زبر وا. ها زبر ها. ها زبر ها. حمزة زبر আ. حمزة زبر آ. ইয়া জবর ইয়া। يا زبر يا. জি, এখন আপনি শুনেন। حمزة زبر آ. با زبر با. تا زبر تا. ثا زبر ثا. جيم زبر زا. জিম জবর حا যা। زبر যা, শক্ত করে। زي. জিম جيم زبر যা। جا. হুম। حا زبر ها. خا زبر خا. دال زبر دا. ذال زبر ذا. را زبر را. زا زبر زا. سين جبر سا. شين جبر سا. صاد زبر صا. داد زبر دا. طا زبر طا. ظا زبر ظا. عين جبر عا. غين جبر غا. গ। গইন فا জবর গ। غين جبر غا. فا زبر فا. قف زبر قا. كاف زبر كا. لام زبر لا. ميم زبر ما. نون زبر نا. واو زبر وا. ها زبر ها. حمزة زبر آ. يا زبر يا. আচ্ছা, এখন এখানে শুধু জবর দিয়ে কিছু শব্দ আসবে। শুধু জবর দিয়ে 3 অক্ষর বিশিষ্ট শব্দ। অনলি জবর। এটা আমরা जी বানান जी করে করে পড়বো, যাতে জবরের চর্চাটা যাতে আরো ভালো করে হয়। বা জবর বা। আমার সাথে বলেন। با زبر با. जी. কফ জবর ক। قف زبر قا. বাক। باقا. র জবর র। را زبر را. বকর। بقرة. ফা জবর ফা। فا زبر فا. আইন জবর আ। عين جبر ع. ফা। فا. লাম জবর লা। لم زبر لا. ফাআলা। فعالة. কফ জবর ক। قف زبر قا. মিম জবর মা। ميم زبر ما. কমা। قامة. র জবর র। را زبر را. কমার। قمارة. কাফ জবর কা। قف زبر قا. ফা জবর ফা। فا زبر فا. কাফা। كفا. র জবর র। را زبر را. কাফার। قفارة. কাফার। قفارة. এই কাফটা কিন্তু নর্মাল। কাফার। قفارة. এটা হলো কফ। এটা ভিতর থেকে আসে। কমার। जी जी. قمارة قفارة. जी. কমার। قمارة.
কাফার, কাফারা। কাফ জবর কা, কাফ জবর কা। তা জবর তা, তা জবর তা। কাতা, কাতা। বা জবর বা, বা জবর বা। কাতাবা, কাতাবা। নুন জবর না, নুন জবর না। صاد জবর স, সদ জবর স। নস, নস। র জবর র, ন র জবর র। নসর, নসর। হা জবর হা, হা জবর হা। শিন জবর শা, শিন জবর শা। হাসা, হাসা। র জবর র, র জবর র। হাসার, হাসারা। মিম জবর মা, মিম জবর মা। আইন জবর আ, আইন জবর আ। মা, মা। কাফ জবর কা, কাফ জবর কা। মাআকা, মা কা। খ জবর খ, খ জবর খ। লাম জবর লা, লাম জবর লা। খলা, খলা। কফ জবর ক, কফ জবর ক। খলাক, খলাক। দাল জবর দা, দাল জবর দা। খ জবর খ, খ জবর খ। দাখ, দা খ। লাম জবর লা, লাম জবর লা। দখলা, দাখলা। জিম জবর জা, জিম জবর জা। জিম জবর জা, জিম জবর জা। মিম জবর মা, মিম জবর মা। জামা, জামা। আইন জবর আ, আইন জবর আ। জামা আ, জামা। নুন জবর না, নুন জবর না। গ জবর গ, জ জবর জ। নগ, না জ। র জবর র, র জবর র। নজর, নজর। রয়ের উপরে, হ্যাঁ, একটা কায়দা জি। মুখস্থ রাখেন, ছোট্ট একটা কায়দা নিয়ম। রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে র মোটা হবে। রয়ের উপরে জবর জি। অথবা পেশ থাকলে র মোটা হবে। যেমন র। কাল, র র। মোটা করে, ঠিক আছে, জি। র জি। মোটা হওয়ার আরো কিছু কায়দা আছে। তো এটা হলো একটা কমন কায়দা নিয়ম। রয়ের উপরে জবর বা পেশ হলে র কি হয়, মোটা হয়। আমরা সামনে আরো কায়দা পড়বো, আরো নিয়ম পড়বো। তো একটা সাধারণ নিয়ম মনে রাখবেন, রয়ের উপরে কি থাকলে, জবর অথবা পেশ থাকলে পেশ থাকলে। রটা মোটা হবে। বাকর, বাকার। ফাআল, আলা। কমার, কমার। কাফার, কাফার। কাতাবা, কাতাবা। নসর, নাসার। হাসার, হাসার। মাআকা, মাআকা। খলাক, খলাক। দখলা, দাখলা। জামাআ, জামা। জামাআ। জামাআ, জামাআ। নজর। নজর। যখন আপনি বলেন বানান করে। বা জবর বা। কফ জবর ক। র জবর র। বাকার। আমি যেমন বলছি এমনি বলতে হবে, হ্যাঁ। দুইটা অক্ষর, জি। যেমন আমি এটা বললাম বা জবর বা, কফ জবর ক, এখন একসাথে মিলাই নিব, বা ক। এরপরে যাব র জবর র, এরপরে একসাথে বলবো বাকর। এখানে তো মাত্র তিনটা অক্ষর, এই জন্য সহজে বলা যায়। সামনে কিন্তু পাঁচ অক্ষর আসবে তখন, হ্যাঁ, এভাবে মনে করেন, মানে শেষ পর্যন্ত বলে
একসাথে মিলাতে গেলে তখন একটা প্যাচ লেগে যাবে। আর মানে আপনি যদি এই টেকনিকটা অবলম্বন করেন, যেটা বলবেন সেটা আবার সাথে সাথে মিলিয়ে নেবেন, তাহলে এইভাবে যত বড়ই শব্দ হোক না কেন বলতে সহজ। বুঝছেন? জি জি। তাই এইভাবে করতে হবে। প্রথম দুইটা অক্ষর বানান করে একসাথে মিলিয়ে নিব, মিলিয়ে 3 নম্বর অক্ষর বানান করে আবার একসাথে মিলিয়ে নিব এভাবে। জি, আবার বলেন। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র, জি। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, কফ জবর ক, মিম জবর মা, কমা, র জবর র, কমা র, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, কাফা র, কাফ জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসর, মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ জবর কা, মা কা, খা জবর খা, খ, খ জবর খ। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলক, দাল জবর দা, খ জবর খ, দা খ, লা জবর লা, দখল, জিম জবর জা, জিম জিম জবর জবর জা, যা। জিম জবর জা, যা। মিম জবর মা, জিম জবর জা, হুম। মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, নুন জবর না, জ জবর জ, নাজ, র জবর র, নজর, নবর। নজর, হুম। নজর। জি। মাশাআল্লাহ। রিডিংটা বলেন শুধু এখন। রিডিংটা হচ্ছে বাকার, ফাআলা, কাফা, কামার, কাফার, কাফার। কাফার, কাতাবা, নসর, হাসর, মাকা, খলক, দখল, জামা, নজর। মাশাআল্লাহ। আজকে এতটুকু থাকুক না। হরকত জি কাকে বলে এটা মুখস্থ করবেন, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় এবং হরকতের তুলনা। আর জবর দিয়ে, শুধু জবর দিয়ে 29টা হরফ বারবার পড়বেন। জবর দিয়ে 29টা হরফ বারবার। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, এভাবে 29টা হরফ পড়বেন কয়েকবার। এইভাবে কয়েকবার পড়া হয়ে গেলে আমরা এখানে যেরকম দেখলাম 3 অক্ষর দিয়ে শুধু জবর দিয়ে আছে, এরকম আমরাও শব্দ বানাতে পারি। যেমন এই যে প্রথমে বা দিয়ে বানাইলাম, বা বা, বা জবর বা, বা জবর বা, বাবা, তা জবর তা, তা জবর তা, তা তা। এইভাবে মাস করা যায়, তাহলে জবরটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জি 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 গতকালকে পড়েছিলাম ওয়াশরুমে প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া। তো প্রথমত দোয়া পড়তে হবে ওয়াশরুমে প্রবেশের সময়। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা
মিনাল খুবুসি ওয়াল খবাইস। জি দোয়াটা পড়ে এরপরে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। সাথে সাথে তো অনেক সুন্নত আছে, যেমন মাথা ঢেকে রাখতে হবে, জুতো স্যান্ডেল পায়ে রাখতে হবে। হ্যাঁ, এরপর আরো জি আনুষঙ্গিক অনেক সুন্নাহ আছে, যেটা গতকালকে বলেছিলাম, যেমন ওয়াশরুমে ঢিলা কুলুক অথবা পানি ইউজ করার সময় বাম হাত ব্যবহার করা, পেশাব এবং নাপাক পানি ছেটা হতে অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকা, কেবলার জি দিকে মুখ অথবা পিঠ না দিয়ে বসা, সতর যতটুকু প্রয়োজন অতটুকু খোলা, এর থেকে বেশি না খোলা। এরপরে জি প্রথমে ডিলা কুলুক ব্যবহার করার পরে পানি ব্যবহার করা, আগে ডিলা কুলুক ব্যবহার করা, এরপরে পানি ব্যবহার করা। আর পেশাবের ফোঁটা বন্ধ হওয়ার জন্য আড়ালে সামান্য চলাফেরা করা। যাদের একটু চলাফেরা করলে বন্ধ হয় তাদের জন্য এটা এই প্রসেস। আর অনেকের চলাফেরা করতে হয় না, কিছুক্ষণ ওয়েট করলে হয়, অর্থাৎ যেভাবে পেশাবের ফোঁটা আসাটা মানে বন্ধ করা যায় সেই প্রসেসটা অবলম্বন করা। আবার এটার একটা ভদ্র মানে একটা, অনেক সময় দেশ গ্রামে দেখা যায় মানে চারপাশে ঘুরে, ওই জায়গাতে হাত দিয়ে চারপাশে ঘুরে, এটা আবার দেখতে খারাপ দেখা যায়। ওইভাবে না, হ্যাঁ, জি এগুলো জি মানে একটু খোলা টয়লেট। দেশ গ্রামে দেখা যায় কি করে, তারা ওই জায়গা বিশেষ জায়গাতে হাত দিয়ে তারা শুধু মানে পায়চারি করতে থাকে, ওই জায়গাতে হাত দিয়ে লোক মানে লোকদের সামনে। তো এটা দেখতে সুন্দর না, এটা একটা মানে অসুন্দর বিষয়। এভাবে না করা, মানে যাতে এমন একটা আড়ালে যাওয়া যাতে অন্যদের চোখে জিনিসটা না পড়ে, সেই প্রসেস জি অবলম্বন করা। আচ্ছা, এরপরে যেখানে পেশাব পায়খানার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, সেখানে এমন ভাবে বসা, যেখানে পেশাব পায়খানার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, যেমন জঙ্গল টঙ্গল আগে ছিল, এখন তো সেই বিষয়টা নাই। তো সেখানে এমন ভাবে বসা যাতে সতরটা অন্য কারো দৃষ্টিতে না পড়ে, যাতে কারো দৃষ্টিগোচর না হয়, এভাবে লুকিয়ে বসা, দূরে গিয়ে বসা। এখন তো এই বিষয়টা জি না, এখন সব জায়গাতে থাকে ওয়াশরুম। আর জি পেশাবের জি জন্য যদি ওয়াশরুম না থাকে, মানে এমন কোনো রাস্তাঘাট অথবা এমন কোনো বন জঙ্গল, হ্যাঁ, এমন জায়গায় পেশাব করতে হয়, তাহলে এমন স্থানে পেশাব করা, হ্যাঁ, যেখানের মাটিগুলো নরম, যে পেশাবটা চুষে নেওয়ার ক্ষমতা থাকে, মানে মাটিটা একবার শুকনো না, যদি শুকনো হয় তাহলে পেশাবটা নিচের দিকে আবার রিটার্ন হবে, চলে আসবে। অথবা অথবা নিচু জায়গাতে বসে উঁচু জায়গাতে পেশাব না করা, নিচু জায়গায় বসে উঁচু জায়গাতে পেশাব না করা, তাহলে কি হবে, পেশাবগুলো নিজের গায়ের দিকে আসবে। জি নরম স্থানে করা, নিচু জায়গাতে করা, অথবা সমতল স্থানে করা। আচ্ছা, এরপরে বের হয়ে ডান পা দিয়ে বের হওয়া, ডান পা দিয়ে বের হওয়া, বের হয়ে এ দোয়া পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বলেন তো জি আমার সাথে, গুফরানাকা غفرانك আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আযহাবা أذهب আন্নিল আযা عني الأذى ওয়া আফানি। وعافاني গুফরানাকা غفرانك আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আযহাবা أذهب আন্নিল আযা عني العذى আন্নিল আযা عني العذى ওয়াফানি। وعافاني হুজুর স্ক্রিনে এটা দিয়ে দেন বাংলাতে আচ্ছা, আমি রেকর্ডটাও দিয়ে দিব, আবার দোয়াটার ইয়ে দিয়ে দিব, লেখা। জি 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 গুফরানাকা غفرانك আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي আযহাবা أذهب আন্নিল আযা عني العذى ওয়াফানি। وعافاني আচ্ছা, তাহলে এটা মুখস্থ করে নিন না, শুধু বের হওয়ার দোয়াটা আপনার সম্ভবত মুখস্থ নেই, প্রবেশ করার জি দোয়াটা জি মুখস্থ আছে। জি হুজুর প্রবেশ করার দোয়াটা মুখস্থ আছে না? জি প্রবেশ করে দেওয়া মস্ত আছে আর বের হওয়ার পরে গুফরানাকা এতটুকু মুখস্থ আছে আর কি আর ওইটা পুরো দেওয়াটা মুখস্থ না শিখে নেবো ইনশাল্লাহ যাক ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।
আবার আগামী ক্লাসে দেখা হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।